কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ঢাকা সফরে আসছেন আজ। এ সফরে কাতার থেকে 1 বছরে বাকিতে জ্বালানি তেল কেনার প্রস্তাব দেওয়া হবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। এছাড়া দুই দেশের মধ্যে বন্দি বিনিময় সহ 6টি চুক্তি ও 5টি সমঝোতা স্মারক সই হবে। রোববার দুপুরে মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন হাসান মাহমুদ। 19 বছর পর ঢাকায় আসছেন কাতারের কোনো আমির। সোমবার শাহজালাল বিমানবন্দরে শেখ তামিম বিন আহমদ আল থানকিকে স্বাগত জানাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দুদিনের সফরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন তিনি। এসব আলোচনায় গুরুত্ব পাবে মধ্যপ্রাচ্য সংকট। ঢাকা ও দোহারের মধ্যে বন্দি বিনিময়, দ্বৈত কর বাতিল সহ 6টি চুক্তি ও 5টি সমঝোতা স্মারক সই হবে। এছাড়া সৌদি আরবের মতোই 1 বছর বাকিতে কাতার থেকে জ্বালানি তেল আমদানির প্রস্তাব করবে ঢাকা। 1 বছরের ডেফার্ড পেমেন্টে আমরা চেয়েছি, তো কাতারের সাথে আমরা আলোচনা অবশ্যই, যেহেতু কেনার ব্যাপারে আলোচনা এবং কিনিও আমরা, সেখানে ডেফার্ড পেমেন্টের বিষয়টি আসতে পারে। দুই দেশের মধ্যে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের বন্দি সংক্রান্ত তো চুক্তি অনুষ্ঠিত হবে, চুক্তি স্বাক্ষরিত হবে। এছাড়া রাজধানী মিরপুরে একটি পার্ক ও একটি সড়কের নামকরণ করা হবে আমিরের নামে। উদ্বোধনী অনুষ্ঠানেও অংশ নেবেন তিনি। এদিকে কাতারের আমিরের সফর নিয়ে আশার কথা জানিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। বাংলাদেশ থেকে আরও বেশি শ্রমিক নিতে সমঝোতা স্মারক সই হবে। কাতারের বেস যে আমাদের কর্মীদের সমস্যা এবং সেই মার্কেটটাকে আমরা কিভাবে আরো বৃদ্ধি করতে পারি, সেই নিয়ে আমরা দুইটা পক্ষ যেন বসে একটা প্ল্যান ওয়ার্কআউট করতে পারি। কাতারে বর্তমানে 4 লাখ বাংলাদেশি কর্মী আছে। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কাতার থেকে 274 কোটি ডলারের পণ্য আমদানি করে বাংলাদেশ, আর সবশেষ হিসেবে দেশটিতে রপ্তানি হয় প্রায় 9 কোটি ডলারের পণ্য। মূলত এলএনজি আমদানিতে বড় টাকা খরচ হয় বাংলাদেশের। বৈদেশিক মুদ্রার সংকটে সরকার বাকিতে গ্যাস কেনার চেষ্টা করছে। কাতারের আমিরের সফরে সে প্রস্তাব দেবে বাংলাদেশ। এছাড়া দেশটির প্রতি বিনিয়োগ বাড়ানোরও আহ্বান থাকবে। তেল গ্যাস সমৃদ্ধ মধ্যপ্রাচ্যের দেশ কাতার। দেশটি থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস, সার, পেট্রোলিয়াম পণ্য আমদানি করে বাংলাদেশ। 2017 সালে করা দীর্ঘমেয়াদী চুক্তির আওতায় বছরে প্রায় 3 মিলিয়ন টন এলএনজি আমদানি হয়। পরিসংখ্যান বলছে 2000 সালে কাতারে বাংলাদেশের রপ্তানি ছিল প্রায় 24 লাখ ডলারের পণ্য, আমদানি ছিল 45 লাখ ডলারের। এলএনজি, সারের মতো পণ্যে ভর করে কাতার থেকে বার্ষিক আমদানি বেড়ে দাঁড়িয়েছে 274 কোটি ডলারে। দেশটিতে প্রায় 4 লাখ বাংলাদেশি কাজ করেন। 2022 সালে গ্যাসের দাম খোলাবাজারে কয়েক গুণ বাড়ে। গ্যাসের বাড়তি চাহিদা মেটাতে গত বছর মার্চে কাতারের রাজধানী দোহায় স্বল্পোন্নত দেশগুলোর জাতিসংঘ সম্মেলনের ফাঁকে দেশটির আমিরের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আহ্বান জানান এলএনজি সরবরাহ বাড়ানোর, যার ধারাবাহিকতায় জুন মাসে আরও একটি দীর্ঘমেয়াদী চুক্তি সই হয় দুই দেশের মধ্যে, যার মাধ্যমে 2026 সাল থেকে বছরে আরও 18 লাখ টন এলএনজি মিলবে। সোমবার কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি 2 দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসছেন। এই সফরে দুদেশের মধ্যে ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, বন্দি বিনিময়, দ্বৈত কর পরিহার, জনশক্তি রপ্তানি সহ বিভিন্ন বিষয়ে 11 চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে। জানা গেছে কাতারের বন্দর ব্যবস্থাপনা প্রতিষ্ঠান মাওয়ানি বাংলাদেশেও বন্দর পরিচালনায় আগ্রহী। মহেশখালীর মাতারবাড়িতে নির্মাণাধীন গভীর সমুদ্র বন্দরের ব্যবস্থাপনা করতে চায় দেশটি। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শুধু মন্ত্রী এমপিদের স্বজনই নয়, উপজেলা নির্বাচনে লড়তে তাদের যারা মদত দিচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে আওয়ামী লীগ। একথা জানান দলটির কেন্দ্রীয় নেতারা। তারা বলছেন, মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় পর্যন্ত অপেক্ষার পর দলীয় ফোরামে আলোচনার ভিত্তিতে সাংগঠনিক ব্যবস্থা ঘোষণা করা হবে। জাতীয় নির্বাচনের অভিজ্ঞতার আলোকে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক না দেওয়ার সিদ্ধান্ত নেয় আওয়ামী লীগ। নির্বাচনটিকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতে দলটির পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করার কৌশল এটি। আওয়ামী লীগের এই সিদ্ধান্ত তৃণমূল পর্যন্ত মানুষ কিন্তু খুশি হয়েছে। নির্বাচন সম্পূর্ণভাবে প্রভাবমুক্ত রাখতে মন্ত্রী ও সংসদ সদস্যদের বারবার সতর্ক করা হয়েছে। পাশাপাশি দলীয় মন্ত্রী এমপিদের নিকটাত্মীয়কে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করারও নির্দেশ দেওয়া হয়েছে।
তো তাহলে তৃণমূলের কর্মীরা কি? উপজেলা নির্বাচনে দলের নির্দেশনা অমান্য করে কারা ভোট করতে যাচ্ছে বা তাদের কারা মদত দিচ্ছে তাদের তালিকা তৈরি হচ্ছে কেন্দ্রীয়ভাবে। সুনির্দিষ্ট লক্ষ্য নিয়েই কাজটি করছে আওয়ামী লীগ। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছেন যে জায়গায় নিকট এমপিদের নিকট আত্মীয় যারা, বিশেষ করে ছেলে, ভাই, শালা, হ্যাঁ, এই ধরনের রিলেশন যারা, তাদের যাতে এর থেকে প্রার্থীপদ থেকে সরে যায়। তালিকা প্রণয়ন করা হচ্ছে, তো আমরা প্রত্যাহার পর্যন্ত অপেক্ষা করব, তারপরে তালিকা প্রকাশ হবে। দলের যে সিদ্ধান্ত, সে সিদ্ধান্ত মেনে নিতে হবে। নেতারা বলছেন দলের সভাপতি সহ কেন্দ্রীয় কমিটি চায় যারা ইতোমধ্যে মন্ত্রী ও এমপি হয়েছেন তাদের পরিবার ও স্বজনদের বাইরের নেতারা উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাক। এ পথে বাধা হলে বহিষ্কার সহ কঠোর সাংগঠনিক ব্যবস্থার হুঁশিয়ারি কেন্দ্রীয় নেতাদের। এই নির্দেশনাটা দিয়ে দিয়েছে যে মাননীয় নেত্রীর নির্দেশ, এবং এই নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা গ্রহণ করা হবে। তাই আমরা তালিকা করেছি, সেই তালিকা আমরা নিজেরা করে রাখছি, যখন চাইবে তখন আমরা তালিকা দিয়ে দেবো। যারা দলের সিদ্ধান্ত মানবে না, এই সিদ্ধান্ত না মানার পিছনে কি কারণ, কেন তারা মানছে না, এবং এদেরকে কারা মদত দিচ্ছে, সে বিষয়গুলিও তো আলোচনায় আসবে, বিশ্লেষণ করা হবে। নেতারা বলছেন আওয়ামী লীগ চায় প্রভাবমুক্ত নির্বাচনের মাধ্যমে যোগ্য নেতারা জনসেবার সুযোগ পাক, বিকশিত হোক নতুন নেতৃত্ব, শক্তিশালী করার জন্য কাজ। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আবারও একই দিনে পাল্টাপাল্টি কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি এবং আওয়ামী লীগ। আগামী ২৬ এপ্রিল নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি। একই দিনে গুলিস্তানে আওয়ামী লীগও কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে। রোববার ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সমাবেশে প্রধান অতিথি থাকবেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অন্যদিকে বিএনপি জানিয়েছে খালেদা জিয়ার মুক্তির দাবি ও দলীয় নেতাকর্মীদের গ্রেফতার এবং সাজার প্রতিবাদে সমাবেশ করবে তারা। সমাবেশের জন্য শনিবার ডিএমপি কমিশনারকে চিঠি দেয় দলটি। এতে প্রধান অতিথি হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিত থাকার কথা রয়েছে। চুয়াডাঙ্গা ও পাবনায় চলছে অতি তীব্র তাপপ্রবাহ, আর কুষ্টিয়া, যশোর ও রাজশাহীতে বইছে তীব্র তাপপ্রবাহ। সিলেট, নরসিংদী ও পাবনায় হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে ৩ জন মারা গেছেন। রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৪২.২ ডিগ্রি সেলসিয়াস। এ পরিস্থিতিতে মঙ্গলবার পর্যন্ত হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। রাজধানী সহ সারা দেশে বয়ে যাচ্ছে মাঝারি থেকে অতি তীব্র তাপপ্রবাহ। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। কুষ্টিয়া, যশোর ও রাজশাহীতে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ, আর চুয়াডাঙ্গা ও পাবনায় তা হয়ে উঠেছে অতি তীব্র। আবহাওয়া অফিস বলছে, চলতি মাসে গরমের তীব্রতা কমার সম্ভাবনা নেই, বরং কোনো কোনো অঞ্চলে বাড়তে পারে। নতুন করে রংপুর ও ময়মনসিংহ হিটওয়েভের আওতায় এসেছে। এপ্রিল মাসের যে কয়েকদিন বাকি আছে, সারা দেশেই মোটামুটি অঞ্চলভেদে প্লাস মাইনাস হতে পারে। আমাদের যে তাপপ্রবাহটা চলছে, শুধু মৃদু থেকে মাঝারি না, তীব্র কিংবা অতি তীব্র তাপপ্রবাহ সারা দেশে বয়ে যেতে পারে। ময়মনসিংহ ডিভিশন এবং খুলনা রংপুর ডিভিশন, যেটা হিটওয়েভের আওতায় ছিল না, আজকে সেটা হিটওয়েভের আওতায় চলে আসছে। রোববার সিলেট ও ময়মনসিংহ বিভাগে হালকা বৃষ্টি হয়েছে জানিয়ে তিনি বলেন, চলতি মাসে রাজধানী সহ সারা দেশে বৃষ্টির সম্ভাবনা কম, তবে সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও হঠাৎ বৃষ্টি হতে পারে। তেমন একটা বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশে কোথাও নেই। বাংলাদেশের পশ্চিমে যে রাজ্যগুলো আছে সেখানেও তেমন একটা সম্ভাবনা নেই। তবে সিলেট, ময়মনসিংহ, চট্টগ্রামে ২-১ জায়গায় বৃষ্টি হতে পারে। সেটা কয়েক ঘন্টার জন্য স্বস্তি, সামগ্রিকভাবে স্বস্তির না। সামগ্রিকভাবে স্বস্তি পেতে গেলে আপনাকে অবশ্যই বাংলাদেশের পশ্চিমাংশে বৃষ্টি হতে হবে, এবং বাংলাদেশের লোকালি একটা ভালো বৃষ্টির দরকার দীর্ঘ সময়। দীর্ঘ সময় অনাবৃষ্টির কারণে রাজশাহী, রংপুর ও খুলনা অঞ্চলে খরার আশঙ্কা আছে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আবহাওয়া পরিস্থিতি নিয়ে আরো জানাতে রাজধানীর হাতিরঝিল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শাহরিয়ার অনির্বাণ। অনির্বাণ, এখন ৯টার মতো বাজে, এখন গরম কেমন দেখছেন? তাপমাত্রা কত রয়েছে? এই গরম কতদিন থাকতে পারে? বৃষ্টির সম্ভাবনা নিয়ে আবহাওয়াবিদরা কি বলছেন? দেখুন, গত এক সপ্তাহের তুলনায় আজকে সকালটা ঢাকাবাসীর জন্য কিছুটা স্বস্তি বলা যায়। বেশ মেঘ রয়েছে আকাশে, এবং বাতাস যদি বলা যায় আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী
12 থেকে 28 কিলোমিটার বেগে এখন বাতাস যাচ্ছে, বয়ে যাচ্ছে বলে কিছুটা স্বস্তি রাজধানীবাসীর আছে। আপনাকে যদি এখনকার চিত্র দেখাই, সকাল হয়ে গেছে, যার কারণে অনেকেই তার পেশাজীবী যারা রয়েছেন তারা কর্মস্থলে যাচ্ছেন এবং আবহাওয়া অফিসের যে হিট অ্যালার্ট জারি করা হয়েছে এবং সেখান থেকে বাঁচার জন্য যে কয়টি বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে তার মধ্যে ছিল যে সুতি কাপড় পরা এবং পাশাপাশি বাইরে রোদে বাঁচার জন্য ছাতা নিয়ে যেন বাইরে বেরোয় নগরবাসী। সেটা আমরা দেখেছি যে সকাল থেকে অনেক ছাত্রছাত্রী যারা এই বিশ্ববিদ্যালয় বা পড়াশোনার জন্য বাইরে বেরিয়েছেন বা পেশাজীবী যারা রয়েছেন তাদের হাতে আমরা ছোট ছোট ছাতা দেখেছি এবং ছাতা নিয়ে তারা রোদ থেকে বাঁচার জন্য এই প্রক্রিয়াটা তারা নিচ্ছেন। আর এর বাইরে যদি বলা হয়, ঢাকার গত কয়েকদিনে এই সময়টা বেশ প্রচণ্ড চড়া রোদ ছিল, সেই রোদটা অনেকখানি আজকে নেই। আকাশ বেশ মেঘলাই আছে এবং পূর্বাভাস অনুযায়ী বলা হয়েছে যে আজকে বিকেলবেলা নাগাদ যে কয়টি জেলায় বা যে কয়টি জায়গায় বিক্ষিপ্তভাবে কালবৈশাখী হওয়ার সম্ভাবনা রয়েছে সেখানে ঢাকাও রয়েছে। তো যার কারণে ঢাকাবাসী একটু স্বস্তি নিতে পারে আজকে। তবে আজকে সারাদিনে কিন্তু আবহাওয়ার যে তাপমাত্রার পূর্বাভাস রয়েছে সেটা কিন্তু বেশ চড়া, 38 থেকে 39 ডিগ্রি পর্যন্ত দুপুর 3টা বাজে হতে পারে। সেই তার আগ পর্যন্ত বলা যায় যে সূর্য এবং মেঘের যদি এই লুকোচুরি খেলা থাকে আর এবং বাতাস যদি 28 কিলোমিটার বেগে বয়ে চলে তাহলে অনেকখানি স্বস্তি থাকবে, কিন্তু বাতাসের ভেতরে যে জলীয় বাষ্পের আধিক্যতা সেটার কারণে কিন্তু অস্বস্তি বাড়ছেই। তবে এ মাসের যে পূর্বাভাস, সেই পূর্বাভাস অনুযায়ী বাকি এখনও রয়েছে যে কয়দিন, সে কয়দিনে কিন্তু আবহাওয়ার এবং বিশেষ করে তাপমাত্রার পারদটা কিন্তু সামনের দিকে আরও উপরে উঠবে বলে আমাদেরকে আবহাওয়া অফিসের পূর্বাভাস যেটি বলেছে সেটির বাস্তবায়ন হয়তো আমরা কয়েকদিনের ভিতরে দেখতে পাবো। বিশেষ করে 25শে এপ্রিলের পর থেকে তাপপ্রবাহ প্রায় 40 ডিগ্রির উপরেই থাকবে বলে আমাদেরকে জানানো হয়েছে এবং সেই অনুযায়ী হয়তো দেখা যাবে যে এই কয়দিন বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় বৃষ্টি হলে পরেও বা কালবৈশাখীর হালকা ঝাপটা পড়লে পরে সেটি খুব বেশি যে স্বস্তিদায়ক হবে তেমন না। এই ছিল আমার কাছে সর্বশেষ আবহাওয়া পরিস্থিতি নিয়ে রাজধানীর হাতিরঝিল থেকে জানাচ্ছিলেন সহকর্মী শাহরিয়ার অনির্বাণ। বিভিন্ন জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহে অতিষ্ঠ জনজীবন, এর উপর দুর্ভোগের মাত্রা বাড়িয়েছে লোডশেডিং। জেলা শহরে সহনীয় হলেও গ্রামাঞ্চলে বিদ্যুৎ থাকছে না 10 থেকে 12 ঘন্টা পর্যন্ত। বিদ্যুৎ বিভাগ বলছে চাহিদার চেয়ে কম বিদ্যুৎ সরবরাহ থাকায় পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে। বৈশাখের মাঝামাঝিতেও নেই বৃষ্টির দেখা, প্রখর রোদের দাপটে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী, তার উপর লোডশেডিং বাড়িয়েছে দুর্ভোগের মাত্রা। গত 2 সপ্তাহ ধরে লক্ষ্মীপুরে 24 ঘন্টার মধ্যে 10 থেকে 12 ঘন্টাই থাকছে না বিদ্যুৎ। গরমে অস্বস্তির পাশাপাশি বিঘ্ন হচ্ছে ব্যবসা বাণিজ্য ও কলকারখানার উৎপাদন। কিছুক্ষণ পর এক ঘন্টা দেয় তো 2-3 ঘন্টা থাকে না। এটার কারণে হয় কি ফসলের ক্ষেত্রে ঠিকমতো পানি সরবরাহ দেওয়াটাই মুশকিল হয়ে যায়। বেশিরভাগই ইলেকট্রনিক জিনিসপত্র নষ্ট হয়ে যায়। গরমে চাহিদা বাড়লেও বাড়েনি বিদ্যুতের সরবরাহ, এতে বাধ্য হয়েই লোডশেডিং দিতে হচ্ছে বলে জানায় বিদ্যুৎ বিভাগ। 110 মেগাওয়াট বর্তমানে আমরা পাচ্ছি। ঈদের আগে আমরা যেটা পেয়েছিলাম 20 রোজার পরে কখনো 70 থেকে 80 মেগাওয়াট, বর্তমানে আমরা 190-100 এরকম পাচ্ছি। ফেনীতে লোডশেডিংয়ে অতিষ্ঠ গ্রামের মানুষ, দিনে গড়ে 12 ঘন্টাই বিদ্যুৎবিহীন কাটাতে হচ্ছে তাদের। রাত্রে এবং দিনে কোনো টাইমে আমাদের বিদ্যুৎ পাচ্ছি না। আমরা কোন পরিস্থিতিতে ফেলছে যে বিদ্যুৎ ছাড়া ঘুমানোর তো কোনো ওয়েই নেই। লোডশেডিং এর পরিমাণটা আরো কমানো যায়, এই বিষয়ে একটু ব্যবস্থা নেওয়ার জন্য আমি অনুরোধ জানাই। জেলার 6 উপজেলায় বিদ্যুতের চাহিদা 70 থেকে 72 মেগাওয়াট, সরবরাহ পাওয়া যাচ্ছে অর্ধেকের কম। এদিকে জামালপুরে পিডিবির লোডশেডিং সহনীয় থাকলেও পল্লী বিদ্যুতের লোডশেডিং অসহনীয়। দুর্গম চরাঞ্চলে দিনের 16 থেকে 18 ঘন্টাই থাকে না বিদ্যুৎ। গ্রিড থেকেই 132 কেবি লেভেলে বিদ্যুৎ নেই, তারপর 33 কেবি লেভেলে আমরা গ্রাহকের প্রান্তে পৌঁছাই আমাদের উপকেন্দ্রের মাধ্যমে। তো এই কারণে গ্রিডে যদি উৎপাদন কম থাকে তাহলে আমাদের করার কিছু থাকে না। জামালপুরের 7 উপজেলা সহ কুড়িগ্রামের রৌমারী, রাজীবপুর, সিরাজগঞ্জ, বগুড়া ও গাইবান্ধার চরাঞ্চলে পল্লী বিদ্যুতের গ্রাহক 7,15,000। এসব এলাকায় 170 মেগাওয়াটের বিপরীতে মিলছে 80 থেকে 100 মেগাওয়াট। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। তীব্র গরমে অস্থির জনজীবন, জ্বর, ডায়রিয়া, নিউমোনিয়া সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। এতে হাসপাতালে বাড়ছে রোগীর ভিড়, এদের মধ্যে শিশু ও বয়স্করাই বেশি। এ বিষয়ে আরো জানাতে টাঙ্গাইল থেকে যুক্ত আছেন সহকর্মী মামুনুর রহমান। মামুনুর, গরমজনিত রোগগুলো সাধারণত বয়স্ক এবং শিশুরাই বেশি আক্রান্ত হচ্ছেন। টাঙ্গাইলের হাসপাতালগুলোতে রোগীর চাপ কেমন রয়েছে, আর লোডশেডিং এর কোনো প্রভাব দেখছেন কিনা?
লোডশেডিংয়ের প্রভাব তো পুরো জেলা জুড়েই আছে। দিন এবং রাতে বিভিন্ন সময় বিদ্যুৎ থাকছে না, যে কারণে মানুষের এই তীব্র তাপদাহের মাঝে এই লোডশেডিং হওয়ার কারণে কিন্তু তাদের দুর্ভোগটা অনেক বেড়ে গিয়েছে। আর রোগবালাইয়ের কথা যদি বলি, আমি যদি একটু দর্শকদের দেখানোর চেষ্টা করি, আমি এখন আছি টাঙ্গাইল 250 শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে। এই হাসপাতালে মেডিসিন ওয়ার্ডে 70 সিটের বিপরীতে এখন রোগী রয়েছে ঠিক তার দ্বিগুণের চাইতেও কিছুটা বেশি। এই যে এটা হচ্ছে বারান্দা, হাসপাতালের যে বারান্দা রয়েছে মেডিসিন ওয়ার্ডে, সেই বারান্দাতে কিন্তু অনেক রোগী চলে এসেছে, যে কারণে মানুষ কিন্তু এই গরমের মাঝে এই বেশ কষ্ট ভোগ করছে। তো আমরা রোগীদের এবং স্বজনদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, গত 4-5 দিন আগেও যারা ভর্তি হয়েছে তারাও কিন্তু এখন পর্যন্ত বারান্দাতে রয়েছে। আর বিশেষ করে শিশু এবং যারা বৃদ্ধ রয়েছে, আপনি জানেন যে এই সময়টাতে আরও বেশি আক্রান্ত হয়। তো এবারও তাই হয়েছে, কিন্তু পর্যাপ্ত শয্যা না থাকার কারণে কিন্তু তারা চরম ভোগান্তির মাঝে পড়ছে। প্রচণ্ড গরম, বারান্দাতে এসে এভাবেই তাদেরকে থাকতে হচ্ছে। তো এই বিষয়ে হাসপাতালের যিনি তত্ত্বাবধায়ক রয়েছেন ডাক্তার সাদেক রহমান, তার সাথে যেটা কথা বলেছি, তিনি যেটা বলেছেন যে হাসপাতালে আজকে রোগী ভর্তি রয়েছে 474 জন। এই হাসপাতালে আসন রয়েছে আপনার 250 শয্যাবিশিষ্ট হাসপাতাল। তো প্রায় দ্বিগুণ সংখ্যক রোগী ভর্তি হওয়ার কারণে কিন্তু বিপুল সংখ্যক রোগীদেরকে তারা শয্যা দিতে পারেনি। তো যারা শয্যা পায়নি তারা এভাবেই চিকিৎসা নিচ্ছে। তবে চিকিৎসকরা যেটা বলছে যে এই গরমের ভিতরে যদি একটু সচেতনতা বাড়ানো যায়, অর্থাৎ শিশু এবং বৃদ্ধদের প্রতি যদি একটু বাড়তি যত্ন নেওয়া যায়, তাহলে কিছুটা প্রতিরোধ করা সম্ভব রয়েছে। আর কথা বলেছি আবহাওয়া কর্মকর্তার সাথে, টাঙ্গাইল যিনি জেলা আবহাওয়া কর্মকর্তা রয়েছেন, তিনি যেটা বলছেন যে গত 3 দিন তুলনামূলকভাবে তাপমাত্রা কিছুটা কমেছে। তথ্য অনুযায়ী গত পরশুদিন টাঙ্গাইলে তাপমাত্রা ছিল 40.2, তার আগের দিন ছিল 40.0, আর গতকালকে ছিল 39.6, এবং আজকের 3টা নাগাদ আমরা সর্বোচ্চ তাপমাত্রা জানতে পারবো আবহাওয়া কর্মকর্তার কাছ থেকে। তবে তিনি যেটা বলেছেন যে আজকেও 39-এর আশেপাশে থাকবে, কিন্তু তাপমাত্রা বিগত সময়ের চাইতে একদিকে কমলে গরম অনুভূতিটা অনেক বেশি হচ্ছে, এবং এই সময় সবাইকে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এই হচ্ছে আমার কাছে টাঙ্গাইলে তাপজনিত হাসপাতালের রোগী বৃদ্ধির সংখ্যার সর্বশেষ। টাঙ্গাইল থেকে গরমজনিত রোগের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী মামুনুর রহমান। দুবাইয়ের হামরিয়া বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে এমভি আবদুল্লাহ। সোমালিয়ার জলদস্যুদের কবল থেকে মুক্ত হওয়ার 7 দিন পর জাহাজটি রোববার বিকেলে 4টায় দুবাই পৌঁছায়। এখানে জাহাজটিতে থাকা 55,000 টন কয়লা খালাস করা হবে। এদিকে হামরিয়া বন্দরের জাহাজটি আজ দুপুরে জেটিতে ভিড়ে কয়লা খালাস শুরু করবে বলে জানা গেছে। জাহাজ মালিক কর্তৃপক্ষ এসআর শিপিং এর তথ্য মতে কয়লা খালাস ও আমদানির পণ্য তোলার জন্য অন্তত 15 দিন সময় লাগবে। এরপর বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করলে অন্তত 10 দিন পর চট্টগ্রাম বন্দরে পৌঁছবে এমভি আবদুল্লাহ। অর্থাৎ দেশে ফিরতে সব মিলিয়ে প্রায় 1 মাস সময় লাগবে। তবে দুবাই থেকে 2 জন নাবিক বিমানে দেশে ফিরবেন, বাকি 21 জন ফিরবেন এমভি আবদুল্লাতেই। সর্বশেষ পরিস্থিতি, জাহাজ দুবাই সময় দুপুর 2:30, বাংলাদেশ সময় বিকাল 4:30 হামরিয়া বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে এবং জাহাজ অ্যাঙ্কার করেছে। জাহাজ এখন আউটারে আছে। আগামীকাল ইনশাল্লাহ সকাল 10টায় পাইলট বুক করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামীকাল দুপুরের দিকে জাহাজ পোর্টে ঢুকবে বা বাড়তে ঢুকবে। জিম্মি দশার 33 দিন আতঙ্ক আর শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে ছিলেন এমভি আবদুল্লাহ জাহাজের 23 নাবিক। ভারী মেশিনগান, রকেট লঞ্চারের মতো মারাত্মক অস্ত্র নিয়ে দিনরাত এক নাবিকের পাহারায় ছিল গড়ে 3 দস্যু। তাই রোজা ঈদও তাদের কেটেছে ভীতির মধ্যে। তবে ইংরেজি জানা দস্যু নেতা আহমেদের মধ্যস্থতায় শেষ 30 দিন কিছুটা সুবিধা পান নাবিকেরা। দুবাইয়ে আল হামরিয়া বন্দরে পৌঁছার পর টেলিফোনে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে বন্দি দশার ভয়াবহতা জানান জাহাজের ক্যাপ্টেন ও অন্য নাবিকেরা। 12 মার্চ জিম্মি করার পর নাবিকদের প্রতি শুরুতে কঠোর ছিল দস্যুরা। মারাত্মক অস্ত্রশস্ত্রে সজ্জিত দস্যুরা এলোপাতারি গুলি ছুড়ে আর হাঁকডাক দিয়ে আতঙ্ক সৃষ্টি করে। সব নাবিককে সারি করে জাহাজ পরিচালনা কক্ষ, ব্রিজ ঘরে এনে ঘণ্টার পর ঘণ্টা বসিয়ে রাখে মাথায় অস্ত্র ঠেকিয়ে। তখন মনে হয়েছিল এই বুঝি ব্রাশ ফায়ার করে মেরে ফেললো সবাইকে। যেদিন দস্যুর সেদিন ইফতারিটা বানাইতে পারে নাই, তো সন্ধ্যার সময় ইফতারি, সেকেন্ড রোজা আমাদের, ওই দিন শুধু ইফতারের সমস্যা, তারপর থেকে নেভার এভার। প্রথমে 12 জন দস্যু এসে জাহাজে উঠলেও দ্রুত তাদের সংখ্যা বাড়তে থাকে।
জাহাজকে সরিয়ে নেওয়া হয় বারবার। দস্যুর সংখ্যাও দিনে দিনে বেড়ে দাঁড়ায় 65-তে। আমাকে নিয়ে আসে একটা জায়গায় অ্যাঙ্কর করছে, অ্যাঙ্কর করার পরে ওখানে আসছিল আরো 13 জন আসছে, 35 জন হলো, 35। তারপরে প্রত্যেক দিন আসছে 14 লোক, আস্তে আস্তে 65 লাস্ট যেদিন আমাদের জাহাজে ছিল 65 ডাকাত। তবে তৃতীয় দিন থেকে কিছুটা নমনীয় হয় দস্যুরা। রোজা, ইফতার, নামাজ এবং সেহরি করতে দেয়। যার যার কক্ষে গিয়ে ঘুমানোর অনুমতিও দেয়। তারা নাবিকদের খাবারে ভাগ না বসিয়ে প্রতি সপ্তাহে নিজেদের জন্য দুম্বা এনে আলাদাভাবে খেয়েছে। দুপুরে আপনাকে বললাম 5টা আনছে, 3টা ওরা খাইছে, 2টা আমরা খাইছি। তারপর আমাদের থেকে শর্ট পড়লে ওরা নিয়ে যায়, আমরা একটা খাইছি তো একটা রেখে দিছি। নাবিকদের খাবার ও পানি রেশনিংয়ের ছড়িয়ে পড়া সংবাদ সঠিক নয় বলেও জানায় নাবিকরা। বরং জিম্মি অবস্থা থেকে মুক্ত হয়ে দুবাই পর্যন্ত যাবার রসদও ছিল মজুদ। ডাকাতরাও জাহাজের কোনো খাদ্য খায়নি, বরং দিয়ে গেছে বলে জানায় তারা। জানুয়ারি 16 থেকে 3 মাসের নিচে কেমন আবার যে পরে কয়লা লোড করছে, যেখান থেকে এসে ধরা গেল ওই যে মাপুদু, ওখান থেকে আবার প্রভিশন নিছি, পানি নিছি। নাবিকরা আরও জানিয়েছে, আশপাশে বিদেশি সামরিক জাহাজ আসলে ডাকাতরা কেবিন থেকে জিম্মিদের ধরে ডেকে এনে মাথায় অস্ত্র তাক করে রাখত। আর জিম্মি জাহাজের ক্যাপ্টেনকে বেতার বার্তা দিয়ে ওইসব জাহাজকে দূরে চলে যেতে বলায় বাধ্য করা হতো। তবে বিভিন্ন সময়ে ডাকাতরা নাবিকদের পরিবারের সাথে কথা বলার সুযোগ দিয়েছে বলেও নাবিকরা স্বীকার করেন। জীবন নিয়ে ফিরে আসাটা এখনও অবিশ্বাস্য বলে মনে হচ্ছে জানান তারা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান রিটন। রিটন, শেষ খবর পাওয়া পর্যন্ত দুবাইয়ের হামরিয়া বন্দরে বহির্নোঙর করেছে জাহাজ এমভি আব্দুল্লাহ। এরপর আর কোনো তথ্য পেয়েছেন কিনা সর্বশেষ জানাবেন। এরপরে যে তথ্য সেটি হচ্ছে আসলে আজকে দুপুর 2:30টার দিকে বাংলাদেশ সময় বহির্নোঙর থেকে সেই জাহাজটি চট্টগ্রাম দুবাই বন্দরে পৌঁছাবে। তারপরে সেখানে যে কয়লা রয়েছে সেগুলো খালাস করা হবে। পরবর্তীতে যে প্রক্রিয়া সেটি শুরু হবে। আমরা আসলে এটি নিয়ে এসআর শিপিংয়ের যারা কর্ণধার রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছে সেটি হচ্ছে দুবাই বন্দরে জাহাজটি নোঙর করার পর সেখানে যে সমস্ত কয়লা রয়েছে সেগুলো খালাস করা হবে এবং যেই নাবিক সহ অন্যান্য যে সমস্ত কর্মকর্তা সেই জাহাজে আছেন যে 23 জন, তাদের বিষয়ে তাদের সাথে তারা কথা বলবেন এবং যদি কেউ এখনই চলে আসতে চায় তাদেরকে উড়োজাহাজে করে দেশে পাঠানো হবে এবং বাকি যে কয়জন আছে তারা জাহাজে করে আসবেন। এই ক্ষেত্রে যেই খবরটি সবসময় তারা জানিয়ে আসছেন সেটি হচ্ছে 2 জন আকাশপথে বাংলাদেশে ফিরবেন, বাকি যে 21 জন তারা সেই জাহাজে যে সমস্ত প্রক্রিয়া রয়েছে এগুলো শেষ করে আবার সেই জাহাজে করেই বাংলাদেশে পৌঁছার একটি খবর তারা জানিয়েছেন। আমরা এটি নিয়ে এসআর শিপিংয়ে যারা কর্ণধার রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছে সেটি হচ্ছে নাবিকদেরকে সুস্থ একেবারে অক্ষত অবস্থায় তারা ফিরে পেতে যাচ্ছেন, এটি একটা তাদের জন্য বড় খবর। পাশাপাশি যে সমস্ত নাবিক রয়েছেন তাদের পরিবারের সাথেও আমরা কথা বলেছি। তারাও যেদিন 14 এপ্রিল যখন তারা জানতে পারেন যে তাদের স্বজনরা মুক্তি পেয়েছে, তো তখন থেকে তারা এক ধরনের আসলে ঈদের আমেজ তারা অনুভব করছেন। অর্থাৎ এর আগে যে উদ্বেগ উৎকণ্ঠা ছিল সেটি অনেকটাই কেটে গিয়েছিল। এখন যেহেতু দুবাইয়ের বহির্নোঙরে জাহাজটি আছে, এখন অনেকটাই আশ্বস্ত তাদের প্রিয়জন তাদের কাছে ফিরে আসবে, এটি নিয়ে তারাও আছে, প্রিয়জনের অপেক্ষায় আছে। পাশাপাশি জাহাজ কর্তৃপক্ষ নাবিকদেরকে বরণ করার জন্য সব ধরনের ব্যবস্থা নিয়েছে বলে আমাদেরকে জানিয়েছে। এখন পর্যন্ত আসলে যে খবর সেটি হচ্ছে আজকে দুপুর 2:30টার দিকে জাহাজটি দুবাই হারামিয়া বন্দরে জেটিতে ভিড় করবে এবং তারপরে অন্যান্য যে সমস্ত প্রক্রিয়া আছে সেগুলো শেষ করবে বলে আমাদেরকে জাহাজ কর্তৃপক্ষ জানিয়েছে। তো সবকিছু মিলিয়ে আসলে এই হচ্ছে আসলে এমভি আব্দুল্লাহ সম্পর্কে আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী আহসান রিটন। বাণিজ্যিক জাহাজের আন্তর্জাতিক যে রুটটি এতদিন ধরে ব্যবহার হয়ে আসছে, এখন সেটিকে অনিরাপদ মনে করছেন জাহাজ এমভি আব্দুল্লাহর নাবিকরা। এসব রুটের দিক পরিবর্তন প্রয়োজন জানিয়ে জাহাজের নিরাপত্তা আরও বাড়ানোর কথা বলছেন তারা, কারণ ওই রুটের একটি বড় অংশই নিয়ন্ত্রণ করছে সোমালীয় জলদস্যুরা। তবে নাবিকদের দাবিকে অযৌক্তিক মনে করছেন জাহাজ মালিকরা। চট্টগ্রামের এসআর শিপিংয়ের জাহাজ জাহানমণি 2010 সালে জিম্মি করেছিল সোমালীয় জলদস্যুরা। 13 বছরের মাথায় ভারত মহাসাগরে একই রুটে আবারও জাহাজ এমভি আব্দুল্লাহকে জিম্মি করে তারা। বাণিজ্যিক জাহাজ চলাচলের এই রুটে মূলত সোমালীয় জলদস্যুদের আধিপত্য বেশি, যে কারণে মাঝে মধ্যেই বিভিন্ন জাহাজকে পড়তে হয় তাদের কবলে। এমভি আব্দুল্লাহর নাবিকরা বলছেন, বর্তমানে রুটটি হয়ে উঠেছে অনিরাপদ। এজন্য বিকল্প পথ বা জাহাজে পর্যাপ্ত নিরাপত্তা কর্মীর কথা বলছেন তারা।
তারা এইটা ডিক্লেয়ার করছে, এইটাই মানে ডেঞ্জারাস এরিয়া, ঠিক আছে না, হাই রিস্ক এরিয়া। আমি ওটা যে দূরে দিয়ে যাচ্ছি। আজকে আমাদেরকে ধরার পিছনে আমি বলবো তো দোষী দিব ইন্টারন্যাশনাল ওই সংস্থাকে, যারা এই হাই রিস্ক এরিয়াকে রিডিউস করছে তাদের সাথে। তবে মালিকদের তরফে বলা হচ্ছে আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী বাণিজ্যিক কোনো জাহাজে গানম্যান রাখার সুযোগ নেই। আমাদের মার্চেন্ট শিপে কোনো গান রাখার কোনো ধরনের অনুমতি নাই। আজকাল তো শিপিং তো এখন না 300, 350, 400 বছর থেকে শুরু হয়েছে। নেভার এভার ইট ইজ অ্যালাউড। এর মধ্যে কত ডাকাতি হয়েছে, কত খুনে হয়েছে, কিন্তু তারপরে জাহাজে আর্মস রাখার কোনো অনুমতি এখন পর্যন্ত কেউ রিকগনাইজ করে নাই। মুক্ত নাবিকরা জানিয়েছেন সময়মতো মালিকদের তৎপরতার কারণে জিম্মিদশায় বড় কোনো সমস্যায় পড়তে হয়নি তাদের। আলমগীর সবুজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। সনদ জালিয়াতির ঘটনায় এবার কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আলী আকবরকে ওএসডি করা হয়েছে। তার জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে বোর্ডের পরিচালক অধ্যাপক মামুনুল হককে। রোববার এই সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হবে। এ ঘটনায় কারিগরি বোর্ডের সচিবও নজরদারিতে আছেন বলে জানা গেছে। শনিবার রাজধানীর উত্তরা থেকে কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের স্ত্রী মোসাম্মদ সেহেলা পারভিনকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। শিক্ষা বোর্ডের কর্মকর্তা না হয়েও শুধু চেয়ারম্যানের স্ত্রী হয় সনদ বিক্রি চক্রের সাথে জড়িয়ে যান সেহেলা পারভিন, বলছে ডিবি। তাকে 2 দিনের রিমান্ডে দিয়েছে আদালত। রোববার ডিবির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ জানান, সাংবাদিক, দুদক ও শিক্ষা মন্ত্রণালয় কর্মকর্তাদের ম্যানেজ করে চলত চক্রটি। গণমাধ্যমে প্রকাশিত সাবেক আইজিপি বেনজির আহমেদের বিপুল অবৈধ সম্পদের অভিযোগ অনুসন্ধান করতে দুর্নীতি দমন কমিশন দুদকের কাছে আবেদন করেছেন সংসদ সদস্য ব্যারিস্টার সাইদুল হক সুমন। রোববার দুপুরে সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে আবেদন জমা দেন তিনি। এ সময় সুমন বলেন, বেনজিরের ঘরে আলাদিনের চেরাগ শিরোনামে একটি জাতীয় দৈনিকে খবর প্রকাশের কয়েক সপ্তাহ পার হলেও দুদক কোনো ব্যবস্থা নেয়নি। বাধ্য হয়ে তাই তিনি দুদকে আবেদন করেছেন। এই আবেদনের ব্যাপারে দুদক কোনো পদক্ষেপ না নিলে বিষয়টি হাইকোর্টের নজরে আনবেন বলে জানান ব্যারিস্টার সুমন। সাবেক একজন আইজিপির বিপুল সম্পদের সঠিক অনুসন্ধান না হলে তা পুলিশের অন্য সদস্যদের উপর প্রভাব ফেলবে বলেও মনে করেন সাইদুল হক সুমন। আর কিছুদিন সময় পাইলে তো গোপালগঞ্জে কিনে ফেলতেন মনে হয় উনি। বৈধ বা অবৈধ পরে যে সম্পদ বানাইছেন, আর কিছুদিন হইলে হয়তো উনার জমির উপর দিয়ে আমাদের বঙ্গবন্ধুর মাজারে যাওয়া লাগতো। উনি যে জায়গায় গেছেন মাশাআল্লাহ সম্পদের মালিক হয়েছেন। তাই এটা আমার কাছে মনে হয়েছে যে এটা একটা ইনকোয়ারি করে প্রপারলি আমাদের কাছে আসা উচিত, দুদক বলুক। মিরপুর চিড়িয়াখানার 2 একর জমি বাবুল তালুকদারের দখলে, যিনি আওয়ামী লীগ কর্মী হিসেবে পরিচিত। ওই জমিতে 400 বস্তি ঘর তুলে ভাড়া তুলছেন কোটি টাকা। আর সরকারি 2 বিঘা জমিতে রিকশা গ্যারেজ করেছেন বাবুলের দুলাভাই জনাব আলী। এসব এলাকায় মাদক ব্যবসা করেন বাবুলের ভাই সাইফুল ও জনাব আলীর ছেলে নাদিম। 30 বছর ধরে এসব নৈরাজ্য চালিয়ে আসছে পরিবারটি। মিরপুরের শাহালি এলাকার লালমাঠ বস্তি। এই বস্তিতে গড়ে তোলা হয়েছে অন্তত 400টি ঘর। মাসে ভাড়া ওঠে 8 লাখ টাকা, বছরে প্রায় 1 কোটি। অভিযোগ, এর নিয়ন্ত্রণ বাবুল তালুকদারের হাতে। ভাড়াও তোলেন তিনি। 4,000 টাকা ভাড়া দিছি, 50,000 টাকা সিকিউরিটি দিছি। ভাড়া কাকে দেন? তালুকদারে। অথচ এই জমির মালিক মিরপুরের জাতীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ। শত চেষ্টায়ও এর দখল নিতে পারেনি তারা। চিড়িয়াখানা কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসন এই জমি উদ্ধারের জন্য বারবার চেষ্টা করেছেন। আমরা এই জমি অবশ্যই ডিক্লেয়ার পাবো এবং আমরা জমি উদ্ধার করব। এই বস্তিতে নিয়মিত চলে মাদক বেচাকেনা। অভিযোগ আছে এর নিয়ন্ত্রণ বাবুলের ছোট ভাই সাইফুল তালুকদারের হাতে। 2টি মাদক সহ 3টি মামলার আসামি তিনি। মাদকের কোনো কারবার নেই, এটা আমাদের প্রত্যেক সম্পত্তি, সিএসএ আরএসএ আমরা মালিক। অন্যদিকে শাহালি থানার সামনেই জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের আবাসনের জায়গায় গড়ে তোলা হয়েছে তোরাবালি চত্বর। সেখানে রয়েছে 2 তলা একটি ভবন। এর নিয়ন্ত্রণে আছেন সে বাবুলেরই দুলাভাই জনাব আলী। ভবনটির পেছনে 2 বিঘা সরকারি জমিতে এখন রিকশার গ্যারেজ। অভিযোগ রয়েছে এখানে চলা মাদক ব্যবসার প্রধান জনাব আলীর ছেলে জাহিদুল ইসলাম নাদিম। গাঁজা খাইতে খাই অন্য কিছু এখানে নাদিম নাবালি আর এই গ্যারেজের ম্যানেজারের চাকরিতে। এই বিষয়ে ক্যামেরায় মুখ না খুললেও মুঠোফোনে জনাব আলীর দাবি এটি তার পৈতৃক সম্পত্তি। না আমার ছেলে কোনো মাদকের সাথে জড়িত নয়। চত্বরটা শহীদ আবার নিজস্ব জায়গা, জায়গাটা আইন মোতাবেক লেখালেখি করে ভেঙে দেন।
অভিযোগ রয়েছে স্বেচ্ছাসেবক লীগ কর্মী পরিচয়ে সিটি কর্পোরেশনের রিকশা থেকেও চাঁদা তোলেন জলাবলীর ছেলে নাদিম। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পরিদর্শক প্রতিষ্ঠানের রিপোর্ট জাল করে ৬ কোটি টাকার বই ছাপানোর বিল দাখিলের অভিযোগ এসেছে এনসিটিবিতে। অভিযোগ উঠেছে এনসিটিবির বিতরণ শাখার বেশ কয়েকজন কর্মকর্তা এর সঙ্গে জড়িত। তদন্তে দুর্নীতি প্রমাণ হলে কঠোর শাস্তির কথা জানিয়েছেন এনসিটিবির চেয়ারম্যান। এবছর ৩৪ কোটির মতো নতুন বই শিক্ষার্থীদের হাতে তুলে দেয় সরকার। এর বেশিরভাগই নিম্নমানের কাগজে ছাপানোর অভিযোগ উঠেছে। বিল দেওয়ার আগে কাগজের মানে রিপোর্ট দেয় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, এনসিটিবির নিয়োগকৃত ৩টি পরিদর্শক প্রতিষ্ঠান। তবে এবার ইন্ডিপেন্ডেন্ট ইন্সপেকশন সার্ভিসেস নামের একটি পরিদর্শন প্রতিষ্ঠানের প্রতিবেদন জাল করে মাধ্যমিকের বইয়ের ৬ কোটি টাকার বিল দাখিলের অভিযোগ উঠেছে। আমার সিল, প্যাড এবং স্বাক্ষর জালিয়াতি বা নকল করে এগুলো এনসিটিবিতে গত বেশ কিছুদিন যাবৎ পিএলআই রিপোর্ট জমা দিচ্ছে। অভিযোগ আছে এসব পরিদর্শন প্রতিষ্ঠান এনসিটিবির কিছু অসাধু কর্মকর্তা যোগ সাজসে নিম্নমানের কাগজে ছাপ দেয়। ফলে পর্যাপ্ত সরকারি টাকা খরচেও মানসম্মত বই পাচ্ছে না শিক্ষার্থীরা। বছরের মাঝামাঝিতে এসেই বই ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে বলে জানায় মুদ্রণ প্রতিষ্ঠানগুলো। স্কুল পর্যায়ে যান, অনেক নিম্নমানের বই পাবেন। এই বইগুলো যদি বোর্ড সঠিকভাবে তদারকি করে এবং যারা এই মান নিয়ন্ত্রণের দায়িত্বে আছে তারা যদি সঠিকভাবে দায়িত্ব পালন করে তাহলে কোনোভাবেই কোনো প্রেস বা কোনো প্রতিষ্ঠান নিম্নমানের পাঠ্যপুস্তক ছাত্রছাত্রীদের হাতে তুলে দিতে পারে না। এনসিটিবির চেয়ারম্যান জানান, নিম্নমানের বইয়ের বিল আটকে দেওয়া হয়েছে। এ বিষয়ে তদন্তে কোনো কর্মকর্তার সংশ্লিষ্টতা পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। চেষ্টা বিভিন্নভাবে বিভিন্ন রকম কেউ করতে পারে। আমি এই অভিযোগটা পাওয়ার পরে আমার কাছে যে 9টা পিএলআই রিপোর্ট জমা হয়েছে আমি সাথে সাথেই সেটা আমার কাস্টডিতে নিয়ে আসছি এবং আমি ওটা আমার জিম্মায় রেখেছি। বিভিন্ন প্যারামিটার বিভিন্ন বিশ্লেষণ করেই আমরা কালো তালিকাগুলো করে থাকি। এবছর ১১০০ কোটি টাকার বই ছাপানো হয়েছে। এর মধ্যে ২০০ কোটি টাকার বিল এখনো বাকি। এরকম ঘটনা আরও ঘটেছে কিনা তা তদন্ত করে দেখবে এনসিটিবি। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সিজারিয়ান করে সন্তান জন্মের একদিন পর জরায়ুতে রক্তক্ষরণ, আবারও অপারেশন করতে গিয়ে রোগীর মৃত্যু। স্বজনদের অভিযোগ, অপচিকিৎসার শিকার হয়েছেন ৩ সন্তানের মা স্মৃতি। এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হয়নি হাসপাতাল কর্তৃপক্ষ। রাজধানীর গোলাপবাগের মনোয়ারা জেনারেল হাসপাতালে ঘটেছে এই ঘটনা। শুক্রবার রাজধানীর গোলাপবাগের মনোয়ারা জেনারেল হাসপাতালে ডাক্তার দেখাতে আসেন নারায়ণগঞ্জের বাসিন্দা মিসেস স্মৃতি। সিজারিয়ান করাতে হবে বলে ডাক্তার মনোয়ারা সুলতানার অধীনে ভর্তি করানো হয় তাকে। শনিবার রাত 10টার দিকে সিজারিয়ান অপারেশনে ছেলে সন্তানের জন্ম দেন স্মৃতি, কিন্তু বিপত্তি ঘটে রোববার বিকেলে। জরায়ুতে রক্তক্ষরণ হচ্ছে জানিয়ে আবারও অপারেশন থিয়েটারে নেন চিকিৎসকরা। সেখান থেকে আর ফেরেনি স্মৃতি। স্বজনদের অভিযোগ, হাসপাতালে সঠিক তত্ত্বাবধান হলে রোগীর মৃত্যু হতো না, ভুল চিকিৎসার কারণেই এ মৃত্যু। এটা সেলাই করে দিলে রক্তটা বন্ধ হয়ে যাবে, আর যদি বন্ধ না হয় তাহলে জরায়ু একটা ফালাই দিতে হইব। এটাতে কোনো সমস্যা নেই, কারণ আমি তো নিরুপায় ভাই। আজকে 5টা বাজে নিয়ে আরেক অপারেশন নিয়ে 2 ঘন্টা থেকে 3 ঘন্টা রাখা পরে কইতাছে আপনি যে রোগী মারা গেছে, তারপর আর হসপিটালের কোনো লোক খুঁজে পাইতাছি না। যে ডাক্তার তিনি মনোয়ারা, উনি বৃদ্ধ হয়ে গেছেন। উনি তার মেয়ে এবং তার যে নার্স আছে, নার্সদের বলে দেয় যে এভাবে আপনারা করেন। উনি একপাশে বসে থাকেন, সেলাই হচ্ছে কি হচ্ছে না, ভুল হচ্ছে কিনা সে এগুলো আগে দেখে না। স্মৃতির মৃত্যুর পর পরিবারের সঙ্গে বাকবিতণ্ডা হয় হাসপাতাল কর্মীদের। এক পর্যায়ে সেখানে আসে যাত্রাবাড়ি থানার পুলিশ। পরিবার চাইলে মামলা নেওয়া হবে জানিয়েছে পুলিশ। ওটিতে নেওয়ার পরে ওনাকে অ্যানেস্থেসিয়া দেওয়া হয়। অ্যানেস্থেসিয়া দেওয়ার পরে নাকি ওনার কার্ডিয়াক অ্যারেস্ট হয়, এতে ওনার মৃত্যু হয়। এই সংক্রান্ত শুনে যখন মারা যায় ওনার আত্মীয়স্বজন উত্তেজিত হয়, হাসপাতালের সরগোল হয়। এই সংবাদ পেয়ে আমরা আসি। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে এবং লাশ নিয়ে ওনারা চলে গেছেন। পরবর্তীতে ওনারা যদি কোনো আইনগত ব্যবস্থা নিতে চান ওনারা, আমরা পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নিব। ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগের বিষয়ে কথা বলতে রাজি হয়নি হাসপাতাল কর্তৃপক্ষ। ময়নাতদন্তের জন্য স্মৃতির মরদেহ ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ক্রমাগত শিকার ও আবাসস্থল ধ্বংস হয় বিলুপ্তির পথে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী। হাতি, হরিণ, বনমোরগ, বানর, মথুরা সহ পাহাড়ে কয়েকটি বন্যপ্রাণী পড়েছে অস্তিত্বের সংকটে। বন্যপ্রাণী শিকার বন্ধে আইনের কঠোর প্রয়োগের
দাবি পরিবেশবাদীদের। সম্প্রতি খাগড়াছড়ির গহীন পাহাড়ে দেখা মিলেছে এই হাতির পালের। শিকারীদের দৌরাত্ম্য ও বন উজাড়ের কারণে এখন সচরাচর দেখা যায় না এমন দৃশ্য। স্থানীয়রা বলছেন, শিকারীদের কারণে সবচেয়ে বেশি বিপন্নতার মুখে হরিণ, ভালুক, বন্য শূকর সহ বেশ কয়েকটি প্রজাতির পাখি। বন উজাড়ের কারণে বিপদ বেড়েছে আবাসস্থল হারানো প্রাণীদের। এই অঞ্চলের মানুষজন শিকার করে বন্যপ্রাণী হত্যা করছে এবং তার পাশাপাশি বন উজাড় হওয়ার আরেকটা কারণ। প্রাণীদের আবাসস্থল বিলুপ্ত হয়েছে। এছাড়াও কিছু প্রাণী আছে যাদেরকে মানুষ পোষে, তাদেরকে পাচার করে। গত 4 বছরে বিপন্নপ্রায় লজ্জাবতী বানর, গয়াল, বনবিড়াল, মায়া হরিণ, তক্ষক, হিলময়না সহ 31 প্রজাতির বন্যপ্রাণী উদ্ধার ও অবমুক্ত করেছে জেলা বন বিভাগ। বন্যপ্রাণী শিকার বন্ধে আইনের কঠোর প্রয়োগের দাবি পরিবেশবাদীদের। আইনটাকে আরো শক্ত করা দরকার এবং তার প্রয়োগ প্রচন্ড জরুরি। এখানে আমি বলবো যে আমাদের প্রশাসন, বিশেষ করে বন বিভাগকে এবং ওয়াইল্ড লাইফ যে ক্রাইম ইউনিট বা যে ওয়াইল্ড লাইফ বন বিভাগের যে ওয়াইল্ড লাইফ ডিপার্টমেন্ট, তাদের অনেক বড় দায়িত্ব আছে। এদিকে বন বিভাগ বলছে, প্রাণী শিকার বন্ধে আইন প্রয়োগের পাশাপাশি সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এখানকার স্থানীয় যারা জনসাধারণ, তাদেরকে কনভিন্স করার জন্য এদেরও বেঁচে থাকার অধিকার আছে, এদেরকে আমরা বাঁচতে দিতে হবে। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন এসব বন্যপ্রাণী দেখতে পায়। আইন অনুযায়ী বন্যপ্রাণী শিকার করলে 50,000 টাকা জরিমানা ও 1 বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভয়াবহ দাবদাহের কবলে পশ্চিমবঙ্গ। পানাগড় সহ কিছু এলাকায় তাপমাত্রা ছাড়িয়েছে 45 ডিগ্রি পর্যন্ত। বেশ কয়েকটি এলাকায় জারি করা হয়েছে সতর্কতা। জরুরি প্রয়োজন ছাড়া লোকজনকে ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সোমবার হালকা বৃষ্টির পূর্বাভাস থাকলেও গরম কমবে না বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তীব্র দাবদাহে অতিষ্ঠ কলকাতাবাসী। গরম থেকে বাঁচতে মুখে কাপড় জড়ে নিচ্ছেন কেউ কেউ, ব্যবহার করছেন ছাতা। স্বস্তি পেতে পান করছেন আখের রস বা ডাবের পানি। প্রখর রোদে নাজেহাল অবস্থা ট্রাফিক পুলিশ, শ্রমিক থেকে শুরু করে বিভিন্ন পেশার মানুষের। লোকসভা নির্বাচন ঘিরে প্রচার প্রচারণায় বেগ পেতে হচ্ছে কর্মীদের। সাধারণত এত গরম এত শর্ট টাইমে, মানে এই এপ্রিল মাসে আমি কোনোদিন ফেস করিনি। আর যেহেতু আমি একটা রাজনৈতিক দলের সাথে যুক্ত, রাস্তায় বেরোতে খুবই অসুবিধা হচ্ছে। এই গরম যে পড়েছে, এরকম গরম তো বহুত দিন পড়েনি কলকাতায়, প্রথমত। দ্বিতীয়ত বর্ষা বাদলা দরকার, কিন্তু বৃষ্টি বর্ষা হচ্ছে না। তার কারণ কি, এই যে গাছপালা সব কেটে দেওয়া হচ্ছে। কলকাতায় তাপমাত্রা ছাড়িয়েছে 41 ডিগ্রি সেলসিয়াস। গত 10 বছরে এপ্রিল মাসে তাপমাত্রা 40 ডিগ্রি ছাড়ায় 3 বার। সোম ও মঙ্গলবার পশ্চিমবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম সহ কয়েকটি এলাকায় বজ্রপাত ও হালকা বৃষ্টি হতে পারে। তবে এতে গরম কমবে না বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সঙ্গে তাপপ্রবাহের যে পরিস্থিতি চলছে, খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন কিছু থাকবে না আগামী 1 সপ্তাহে। তাপমাত্রা হয়তো সামান্য একটু পরিবর্তন 21 থেকে 23 তারিখের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে, সেটা খুবই সামান্য। হয়তো 1 থেকে 2 ডিগ্রির মতো তাপমাত্রা কমতে পারে 21 থেকে 23 তারিখের মধ্যে। সেটার কারণ হচ্ছে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে কিছুটা। এছাড়া সতর্কতা থাকছে হুগলি, পুরুলিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, কলকাতা সহ কয়েকটি এলাকায়। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ারে হালকা বৃষ্টি হতে পারে। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেশে প্রথমবারের মতো ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন রেল স্টেশনে বসানো হচ্ছে টিকিট ভেন্ডিং মেশিন। এতে সহজেই টিকিট কাটতে পারবেন যাত্রীরা, ফলে কাউন্টার বা অনলাইনে টিকিট কাটার বিড়ম্বনা থেকে মুক্তি পাবে। আগামী সপ্তাহ থেকে আন্তনগর ও স্বল্প দূরত্বের যাত্রীরা ভেন্ডিং মেশিন থেকে টিকিট কাটতে পারবেন। বিশেষজ্ঞরা বলছেন, এমন যুগান্তকারী পদক্ষেপে কমবে যাত্রী হয়রানি। এখন ট্রেনের টিকিট কাটা যায় কাউন্টারে এবং অনলাইনে। এর মধ্যে অনলাইনে কাটার পর মূল টিকিট সংগ্রহ করতে হয় কাউন্টার থেকে। এতে দুর্ভোগে পড়তে হয় যাত্রীদের। এ ভোগান্তি কমাতে এবার রেল স্টেশনে চালু হচ্ছে স্বয়ংক্রিয় টিকিট ভেন্ডিং মেশিন। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিকভাবে কমলাপুর রেল স্টেশনে 4টি, বিমানবন্দর স্টেশনে 2টি এবং চট্টগ্রামে 2টি সহ বেশ কয়েকটি প্ল্যাটফর্মে বসছে 15টি স্বয়ংক্রিয় টিকিট ভেন্ডিং মেশিন। আমাদের যে বর্তমানে যে টিকিট কম্পিউটারের মাধ্যমে যে টিকিট বিক্রয় ব্যবস্থাপনা, সেই বিক্রয় ব্যবস্থাপনা
আমাদের যে চুক্তি, এটা চুক্তিরই অংশ, এর জন্য কোনো অতিরিক্ত কোনো আর্থিক ব্যয় হচ্ছে না। এই চুক্তিতে বলা আছে যে সারা বাংলাদেশে গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতে আমাদের টিকিট ভেন্ডিং মেশিন বসানো হবে। 15টা ভেন্ডিং মেশিন আমরা বসাবো গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতে। এই মেশিনের মাধ্যমে কয়েক মিনিটের মধ্যেই নির্দিষ্ট গন্তব্যের টিকিট কাটতে পারবেন যাত্রীরা। মেশিনে কোনো সমস্যা হলেই পাশেই থাকছে 10টি সার্ভিস বুথ। আপাতত মোবাইল ব্যাংকিং ও এটিএম কার্ড দিয়ে টিকিটের দাম পরিশোধ করা যাবে। কোন শ্রেণীর ক্লাসে কোন শ্রেণীতে টিকিট কাটবে, সেই টিকিট কাটার পরে তার মোবাইল নাম্বার দিবে, মোবাইলের একটা ওটিপি যাবে, ভেরিফাই হবে, সেই ওটিপি নাম্বারটা এখানে প্রেস করবে, দেন টাকা জমা দিবে, তারপরে তার টিকিটটা চলে আসবে। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন এতে রেলের সেবার মান উন্নত হবে। তবে রেলের টিকিট সংগ্রহ ছাড়া অন্যান্য খাতে সেবার মান বাড়ানো জরুরি বলে মনে করেন তারা। এই ধরনের অত্যাধুনিক মেশিন স্টেশনে বসবে, এই মেশিনগুলির পরিচর্যা করা এবং টেকসই করা, তার জন্য কিন্তু আমার একটা ডেডিকেটেড আইসিটি ডিভিশন দরকার। নতুবা এই মেশিনগুলি বসানো হবে, একটা সময় গিয়ে দেখা যাবে পরিচর্যার অভাবে মেশিনগুলি আসলে অনেকটাই বিকল বা অকার্যকর হয়ে যাচ্ছে। রেল কর্মকর্তারা জানিয়েছেন ঢাকা সহ দেশের গুরুত্বপূর্ণ সব স্টেশনে বসানো হচ্ছে 7টি জায়ান্ট স্ক্রিন, যাতে ট্রেনের সময়সূচির পাশাপাশি কত আসন খালি আছে তা জানতে পারবেন যাত্রীরা। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্স। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।